কুটমুক্ত দেশ চাই, মেধাবীদের সিট চাই। গাও কাজে চলে এলাম ইন্টারভিউ নিবেন লাই মনে করছি অভিযোগ হাইলেন না অভিযোগ ভিতরে কারেন্ট নাই কারেন্টের সমস্যা করতেছে আবার আবার ইন্ডিয়া আন্দোলন চলতেছে তাই চলেছি বাইরের দিকে হাওয়া বাতাসের ভিতরে আজকে ইন্টারভিউ নেবো দুই নেবের কথা আছে যাই তারা আসেনি একটু বসি এখানে তারা আসুক আসলে এখানে বসাই দিন বলবে তো জায়গা না দাঁড়া দাঁড়া নেবে আর কি ঠিক আছে আসুক ভাই আপনি কেন যাবেন নাই একটা ইন্টারভিউ দিতেছেন তাহলে আপনার কোটা টোটা আসেনি না আমরা তো কোনো কিচ্ছু নেছেন তাহলে কোটা না দেখলে তো ভাই চাকরি হইতো না আমনে চাকরি হইতো না এটা শিউ দিয়ে দিলাম জানি আছে করেছেন আর হইতো না এটা শিউ এই যে ভাই আপনারা কোথায় যাইতেছেন ও ভাই ওই ইন্টারভিউ দিতাম যাই অফিসে অফিসে লাভ নাই অফিসে কারেন্ট নাই আমার গোষ্ঠী কারণে আবার ডিস্টার্ব শুরু করছে বুঝলেন নি এলন একবার ভিতরে চলে এসে এখানে খোলামেলা জায়গা ইন্টারভিউ হলো যে ইন্টারভিউ আমি হলাম হ্যাঁ এনে এসে এলো করতে ভাই এটা তো এখানে এসে আসলে করতে দেখো না আল্লাহ করে চাকরি দেখাওয়া এদের কি বলে ভাই বুঝতে পারবেন না তুমি বুঝতে টাইম দিছি না আমারে তাক সব কথা বাদ এখন ইন্টারভিউ শুরু হবে ঠিক আছে তো বই বেলা কিছু আনছেন এখানে বইবার জায়গা না দাঁড়া আজকে ইন্টারভিউ হবে মা তো আচ্ছা বাচ্চারা তোমরা এখানে ইন্টারভিউ দিতে নিয়েছে কি হরে तो एल लग गए কোন অ্যাঙ্গেলে আমার বাচ্চা মনে হয় আমি যদি সঠিক তুমি বিয়ে করতাম আমাদের মতো দুটো হলা থাকতাম হ্যাঁ না আমরা ইন্টারভিউ দিতাম না আমরা আঙ্গুল দিতাম আইছি কি হরে এখন এই কথা বলা আমার যখন অন্য হয়েছে তোমাদের গাল আমার জুতো ভাই এত কিছু বাদ দেন এন্ন আমরা আঙ্গুল দিতাম আইনো এন ইন্টারভিউ দিতাম আইছি ইন্টারভিউটা নেন হ্যাঁ ঠিক আছে তো তোমার নাম কি ভাইরাল সিদ্দিক তোমার নাম কি এমডি রাজাকার কি হরে রাজাকার মানে আগে মাঝে নাম না আসলো সেটা এখন ভুলে গেছি এখন একটা নতুন নাম আছে তুমি কে আমি কে রাজাকার এগুলো বলি না বললি সমস্যা হবে, আমি কিন্তু সরকারের ঠিক আছে তার সব কথা বাদ এখন ইন্টারভিউ শুরু হোক হ্যাঁ তোমার নাম মিস্টার রাজাকার রাজাকার মানে নাম আরেকটা ছিল ঠিক আছে এখন তুমি কি চাস আমি আমি বিসিএস পাস তো তোমাকে আমি কিছু প্রশ্ন করি জি করেন এরকম মনে করে যে মানুষের যদি পেট ব্যথা হয় তাহলে কি ওষুধ খেতে হবে জি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হবে ঠিক আছে এটা পারছো মনে করো যে মানুষের যদি সর্দি হয় তাহলে কি কি ওষুধ খেতে হবে আর এটা তো একদম সহজ হাজিল ট্যাবলেট এই ফাজিল ট্যাবলেট আবার কি দেবে আমি তো এই নাম আজকে ডাক্তারি 10-15 বছরের বয়সে আমি আজকে নাম প্রথম নাম শুনি ফাজিল ট্যাবলেট এটা আমি আগে শুনিনি এটার আসল নাম হলো ফ্লাজিল ট্যাবলেট আমাদের গ্রামের কিছু মরে বেরা এটাকে ফাজিল ট্যাবলেট বলে পরিচিত ঠিক আছে আমি তো আপনি আমাকে ফাজিল বলছেন মরে বিলে এগুলো বলতেই পারে সমস্যা নেই ঠিক আছে আপনি এখন দিচ্ছেন এখন আপনার কাছে আসি তুমি প্রথমে বলো যে যদি মানুষের জ্বর হয় তাহলে সর্বপ্রথম কি ওষুধটা খেতে হবে ওষুধ খাওয়া লাগে না তো উটি করাতে হয় কি হরে ওটি মানে আচ্ছা তুমি তো ওটি বললে ওটির মিনিংটা কি বলো তো সাধারণত ওটি করা কে ওটি বলে বুঝলাম ওটি কি ওটি বল ঠিক আছে ওটির একটা তো মিনিং আছে একটা ওটি তো সংক্ষিপ্ত রূপ এটা ফুল রূপটা কি হবে ইয়া মানে আমি তো আবেদ আলী স্যারের থেকে প্রশ্ন বিসিএস প্রশ্ন টাকা দিয়ে কিনছি এই কারণে আমি বলতে পারছি না তোমার এখানে চাকরি হবে না তোমাকে এখানে কে বলছে তোমাকে চাকরি হবে না এই আপনি আমার চিনেন আমি কে জানেন আমার গেলে চাকরি দিতেন না মিয়া আমার দাদা মুক্তিযোদ্ধা মিয়া আপনি আমার চাকরি দিতেন না কার দিবেন মিয়া আমার কোটা খালি আছে আমার চাকরি দিতেন আপনি আগে বলবেন না আপনি যে মুক্তিযুদ্ধ নাতি এটা বলে তো আপনার ইন্টারভিউ নেওয়া লাগবে না কি হরে কোনো সমস্যা নেই আপনি চাকরি কনফার্ম করেন সমস্যা নেই আপনি যাইতে পারেন সমস্যা নেই এই যে তুমি কোন কোঠা আমার কোনো কথা নাই আমি মেধাবী ছাত্র না কোটা তোমার চাকরি হবে না এখন কোটা নাই তোমার হালকা কিছু দিতে হবে একটু এই সানাস্তা খাওয়ার জন্য আচ্ছা সানাস টাকা বললে কত টাকা দিতে হবে এই বেশি নেই 10-15 লাখ টাকা দিলে চল বাবরে 10-15 লাখ টাকা কোথা থেকে দিব ওকে বলি আজ পরে দেখুন আচ্ছা আমি পরে দেখি ভাই
ও আপনি আমার লগে ইন্টারভিউ দিছেন না? হ্যাঁ হ্যাঁ। তো চাকরি হয়েছে নি আপনি? না ভাই চাকরি তো হয়েছিল অন ইগাকো সানাস্তা খাইলে বলি 14 লাখ টাকা দিবার লাগবে। চিন্তা করেন, চা নাস্তা খাইবে 14 লাখ টাকা চায়, বিরিয়ানি খাইবে কত চাইতে? এরে তো আপাল আছে বিরিয়ানি খাবার চাইছিল তোমার এরকম 40-50 লাখ টাকা লাগে। এই দেশে এখন কোটার মূল্য বেশি, মেধাবীর মূল্য নাই। আমি নিজে বলতেছি আমার যোগ্যতা নাই, তারপরও আমার যেহেতু দাদা মুক্তিযোদ্ধা বোঝেন তো, আপনি একটা কাম করেন, ভালো একটা বুদ্ধি দিই, আপনি একটা বিয়ে করবেন যে বিয়ে তো আর করেন না, বিয়ে করেন যে মুক্তিযোদ্ধার নাতনিরে বিয়ে করেন, হে অনুবাদ হইলো আপনি নাতিন জামাই হইলো আপনার চাকরি দিব। আর যেহেতু 15 লাখ টাকা চাইছে, কাম করেন আর কাছে একটা মাই আছে, আপনার 1 লাখ টাকা দিল। মিয়া আমি সেটা 1 লাখ 5 লাখ টাকা 15 লাখ টাকা খরচ না করি, আচ্ছা তো বলা আমি 5 লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে হিয়ানার বেশি টাকা কামাইতে পারি। বালা বুদ্ধিটা দিছিলাম, বালা কাম তো না, মুক্তিযোদ্ধার নাতি সাহসী আছে, আমরা ভালো কথা কইছিলাম, কোটার দাম আছে। এই যে ভাই ভাই শুনুন ঠিক আছে এবার শুনেন, আমি নিজে একজন কোটার বিরুদ্ধে আমি এখন কি করবো, আমি এখন সরকারের কাছে বাধা, সরকারি চাকরি পাইছি, আমি নিজে আমারও কোটা নাই, আমি 20 লাখ টাকা ঘুষ দিয়ে আমি চাকরিটা নিয়েছি, ঠিক আছে নি? এখন আমি সরকারের কাছে বাধা, ওনার কোটা আছে, উনি চাকরিটা কি মেধা নাই, তাকে আপনার মেধা আছে, আপনি চাকরিটা পাইলেন না। আমি কিন্তু আমার যোগ্যতা বুঝি দিই, আপনি দরিদ্র পরিবারের ছেলে, আপনার বাবা আপনাকে এত কষ্ট করে পড়ালেখা করাইছে, ঠিক আছে নি? আপনি এখন এত টাকা কোথা থেকে দিবেন? আপনার হয়তো আপনার এই বাড়ি ছাড়া অন্য কোনো সয় সম্পত্তি এটা বিক্রি করে দিয়ে আমার গোষ্ঠটা দিবেন, ঠিক আছে নি? এরকম কোনো জায়গা নেই আমারও দিতে পারবেন। এখন আমরা কি করবো, আমরা সরকারের কাছে বাবা, আমার আমারও অনেক খারাপ লাগতেছে আপনাকে চাকরি দিতে পারে না, কিন্তু ওনার কোনো যোগ্যতা নেই, চাকরি পাই গেছে। এখন আমরা তো কিছু করতে পারি না। আমি নিজে বলি আমার যোগ্যতা নাই, তবে আমার পরিবার থেকে পাঠাইছে যে আমার চাকরিটা হয়ে যাবে, কিছু করার নাই আমারও। আমরা তো আমরা তো কিছু করি, সরকারি চাকরি করি, আমরা কিছু বলতে পারি, আমরা যদি বিরোধী থেকে আমরা কিছু করতে পারবো না, ঠিক আছে? এখন আপনারা কিন্তু একটা কিছু করতে পারেন, আপনারা রাজপথে আন্দোলন করতে পারেন, মিছিল দিয়ে বাইরে আন্দোলন করলেন, এবার অনেক বাধা আসবে, কিন্তু একদিন না একদিন ইনশাআল্লাহ সফলতা আসবে। দীর্ঘ 9 মাস বাংলাদেশ যুদ্ধ করে যদি সফল হতে পারে, ইন্টারনেট ছাড়া যদি যুদ্ধ করে আমরা স্বাধীন দেশ পাই, স্বাধীন দেশে এখন আমরা 52 বছর পরে যাই, আমরা যদি স্বাধীনতা না পাই, তাহলে আমাদের রাজপথে নামা ছাড়া আমাদের কিচ্ছু করার নেই। ভাই আমি কিন্তু আবার দুঃখটা বুঝতেছি, ঠিক আছে না? আমার অনেক খারাপ লাগে, আমি আপনাকে চাকরি দিতে পারি নাই। এখন আমাদের সবার একটাই স্লোগান থাকবে, মেধা না কোঠা। মেধা আমি কে তুমি কে, রাজাকার আমি কে তুমি কে, রাজাকার কে বলেছে স্বৈরাচার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। পড়ালেখা অনুধাবক জাতি, আগামীতে দেশ চালাবে মুক্তিযুদ্ধের নাতি। আমাদের মা বোনের ইজ্জত নিয়ে যারা করেছে খেলা, দুনিয়াতে না হোক আখেরাতে পাবে টাকা সাজা। কোটামুক্ত দেশ চাই, মেধাবীদের সিট চাই। আমরা ছাত্র, তবে আমরা লজ্জিত। কেন লজ্জিত? বিশ্ববিদ্যালয়গুলোতে তারা আন্দোলন করছে কাদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের ভবিষ্যতে কি হবে তা চিন্তা করে। তো আমরা তাদেরকে সামনে গিয়ে না হোক অনলাইনের মাধ্যমে হলো প্রতিবাদ করা উচিত, কারণ আপনার একটা প্রতিবাদে 10টা মানুষের সাহস যোগায়। তো আপনারা প্রতিবাদ করুন, প্রতিবাদ যত বেশি করবেন বাতিলরা তত বেশি হটার চেষ্টা করবে। সব পুলিশদের দোষ কি দিব, পুলিশরা তো ডাইরেক্ট শুটে করতেছে, তবে এখানে মেইনলি দোষটা হচ্ছে, আমি মেইনলি যে কথাটা বলতেছি ছাত্রলীগদের বেশি দোষ। আমরা প্রথমে আমার ভাইরা প্রথমে নিরস্ত্রভাবে, প্রথমে একদম শান্তশিষ্টভাবে শৃঙ্খলভাবে তারা আন্দোলনে গেছে, তো তারপরে তারা কি করছে যে ছাত্রলীগরা অ্যাটাক করছে। এটা সম্পূর্ণ ভুল। স্বাধীন দেশে যদি স্বাধীনতা না পায় ছাত্ররা, তাহলে এই দেশে কোটার যে বিষয়টা, থাকার কোনো অধিকার নাই। কোটার যে বিষয়টা আমি মনে করি 54% কেন থাকবে কোটা 4% বা 5% দিলে এনাফ। আমি 1952 সাল দেখি নাই, আমি 2024 সালের 15 জুলাই দেখছি। আগে দেওয়ালে দেখতাম, বই দেখতাম যে এভাবে করে একটা মানুষকে হাতে করে নিয়ে যাচ্ছে, এটাতে আমাদের ভবিষ্যৎ হবে, এটা আমরা কখনো ভাবি নাই। এটা আমরা সবসময় মনে রাখবো। আবু সাইদ ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানায়, আর যারা এই যুদ্ধে, এটা একটা সাধারণ যুদ্ধে ধরা যায়, এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে সালাম জানাই। এই বলে আমি শেষ করলাম। তো সবাই প্রতিবাদে এগিয়ে যান। আসসালামু আলাইকুম। बेटे मौज कर दी वाह बेटे वाह अरे वाह शेर तुम तो